1500 বছরের মহারাজার দিঘি, যেটি বাংলাদেশের পঞ্চগড় জেলার ভিতনগর উপজেলায় অবস্থিত। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমুরস ওয়ার্ল্ড। আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই তথ্য নির্ভর ভিডিওটি উপভোগ করতে যাচ্ছেন, সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। এইবারের ভিডিওতে আমার আলোচ্য বিষয় হচ্ছে পঞ্চগড় জেলার ভিতনগর উপজেলায় অবস্থিত এই মহারাজার দিঘি আপনাদেরকে দেখানো এবং এই দিঘির ইতিহাসটি আপনাদের সামনে তুলে ধরা। আমরা মহারাজা দিঘিতে চলে আসলাম। বাহ, কি সুন্দর, যে অটোতে করে আসছি। এখানে উঠাও যায় সিঁড়ি দিয়ে, এদিকে উঠা যায়। ট্যুরিস্ট পুলিশ পঞ্চগড় জোন তেঁতুলিয়া। ট্যুরিস্ট পুলিশের নাম্বার 013201605664। এখানে বোট রয়েছে। জায়গাটা অনেক সুন্দর, প্রাকৃতিক। এখানে খাওয়ার দাওয়ার ব্যবস্থা আছে। এখান দিয়ে হয়তো যাওয়া যায় সামনে। দেখা যাক মহারাজা দিঘি, এর ইতিহাসটা আমরা জেনে নিব, কেন এই দিঘির নাম মহারাজা দিঘি। আসলে আমরা ঢাকায় যে যান্ত্রিক কোলাহল ও ব্যস্ততম জীবনের মধ্যে থাকি, বাট আমাদের বাংলাদেশে যে এত প্রাকৃতিক জায়গা রয়েছে, এই জায়গাগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোই আসলে আমার মূল উদ্দেশ্য। এখানে সিঁড়ি দিয়ে উঠে গেলাম নিচ থেকে। এখানে একটা জায়গা আছে, এখানে চাইলে বসা যায়। তবে আমরা আসলে একটু অফ পিক সিজনে আসছি, কারণে ট্যুরিস্ট খুবই কম। যতদূর যে শুনলাম যে ট্যুরিস্ট বাড়ে আরও শীতের মৌসুমে, বিশেষ করে। জেলা পরিষদ রেস্ট হাউস, এই এক রহস্যময় ঘর, তালা দেওয়া, অর্থাৎ এটা পরিত্যক্ত আছে। জেলা পরিষদ রেস্ট হাউস হয়তো অনেক পুরনো, বাট যেটা দেখা যাচ্ছে যে একটা মাত্র রুম। মহারাজা দেখি এখানে। আর একটা ব্যাপার হচ্ছে যে ওয়েদারটা ভালো, হালকা ঝিরঝির বৃষ্টি, খুবই হালকা, কিছু সময়ের জন্য হয়েছে। রোদ নেই, কোনো গরম পাচ্ছি না। অথচ এখন কিন্তু মে মাস, মে 2025 সন। খুবই সুন্দর ওয়েদার। গাছের গায়ে লেখা আস্তাগফিরুল্লাহ, পঞ্চগড় জেলা টিম সংগঠন। এখানে আসলে এতটুকুই। মহারাজার দিঘি বাংলাদেশের পঞ্চগড়ে অবস্থিত একটি বিশাল আয়তনের জলাশয়। ধারণা করা হয় প্রাচীন ঐতিহাসিক এক রাজ্যে মহারাজা পৃথু রাজত্ব চলাকালীন এই দিঘিটি খনন করেন। সেই রাজার নাম ছিল মহারাজা পৃথু। পঞ্চগড় জেলা সদর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অমরখানা ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক পুকুরের নাম মহারাজার দিঘি। বিশাল আয়তনের স্বচ্ছ পানির এই জলাশয়ের পাড়সহ মোট আয়তন হচ্ছে প্রায় 2400 × 1200 স্কোয়ার ফিট।
এবং পানির গভীরতা প্রায় ৪৫ ফুট। গাছপালায় ঘেরা মহারাজার দিঘির চারপাশে প্রায় ১০টি ঘাট রয়েছে। কথিত আছে পৃথুরাজ তার পরিবার পরিজন ও ধনরত্ন সাথী নিয়ে কীচক নামক এক নিম্ন শ্রেণীর দ্বারা আক্রমণের শিকার হয়ে তাদের সংস্পর্শে ধর্মনাশের ভয়ে এই দিঘিতে আত্মহনন করেছিলেন। অর্থাৎ পৃথু রাজা তার পরিবার পরিজন নিয়ে যখন দেখতে পেলেন যে তার সম্পদ হনন হতে যাচ্ছে এবং তার প্রাণ নাশের হুমকি পর্যন্ত চলে এসেছে কীচক নামক এক নিম্ন শ্রেণী দুর্বৃত্ত দ্বারা, সেই দুর্বৃত্তের হাতে প্রাণনাশের ভয়ে তিনি সপরিবারে এই দিঘিতে ডুবেই তার পরিবার পরিজন নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে মহারাজার দিঘির পাড়ে এক বিশাল মেলার আয়োজন করা হয়। সেই সময় পার্শ্ববর্তী দেশ ভারতের আশেপাশের বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা এই মেলায় ঘুরতে আসেন। এই তথ্য এটি প্রমাণ করে, যখন বাংলাদেশ ভারত সীমান্তে পর্যটন ভিসা উন্মুক্ত ছিল, তখন আমরা যে শুধু প্রতিবেশী দেশ ভারতে চিকিৎসা, পর্যটন এবং ব্যবসা এর জন্য যেতাম তা নয়, ভারতীয়রাও কিন্তু আমাদের দেশে ঘুরতে আসতেন এই ধরনের বিভিন্ন মেলা দেখতে, কেনাকাটা করতে অথবা অন্যান্য বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। জনশ্রুতি আছে, একসময় স্থানীয় লোকজন বিয়ে শাদির অনুষ্ঠান আয়োজন করলে পূর্বের দিন দিঘির পাড়ে গিয়ে থালা বাসনের কথা বলে আসতে হতো। এটি এক প্রকার রূপকথা বা কুসংস্কারও বলা যেতে পারে বর্তমান যুগের বিজ্ঞানদের দৃষ্টিকোণ থেকে। অনুষ্ঠানের জন্য দিঘির পাড়ে অদৃশ্যভাবে প্রয়োজন মতো চলে আসতো থালা বাসন। ব্যবহারের পর তা পরিষ্কার করে ফেরত দিতে হতো। এটি হচ্ছে এক ধরনের জনশ্রুতি থেকে প্রাপ্ত তথ্য। এগুলো এক ধরনের ধর্মীয় বিশ্বাসও আপনি বলতে পারেন। এছাড়া পারিবারিক বা সাংসারিক নানান সমস্যা নিয়ে দিঘির পাড়ে মানত করেও ভালো ফল পেতেন স্থানীয় লোকজন, এমন তথ্যই জানা গেছে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে। তবে এখন সেই চিত্র না থাকলেও বিশাল দিঘির জলরাশি জুড়ে রয়েছে এক নয়নাভিরাম দৃশ্য। দিঘির চারপাশ সবুজ গাছের সমারোহে সারাক্ষণই পাখির কলকাকলিতে যেন এলাকাটি মুখরিত হয়ে থাকে। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের প্রায় ১৫০০ বছরের পুরনো মহারাজার দিঘির পঞ্চগড় জেলা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর পূর্বে সদর উপজেলার অমরখানা ইউনিয়নে ভারত সীমান্ত ঘেঁষা ভিতরগড় এলাকায় এই মহারাজার দিঘির অবস্থান। মহারাজার দিঘি পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে। এটি প্রায় ৫৪ একর এলাকা জুড়ে অবস্থিত। দিঘির পাড়সহ আয়তন উত্তর দক্ষিণে ৮০০ গজ ও পূর্ব পশ্চিমে ৪০০ গজ। পাড়ের উচ্চতা প্রায় ২০ ফুট। পানির গভীরতা ৪০ ফুটের বেশি বলে স্থানীয় লোকজনের বিশ্বাস। ইতিহাস পর্যালোচনা করে ও জনশ্রুতি মতে আরও তথ্য জানা যায়, প্রায় ২৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ভিতরগড় দুর্গনগরী। এটি ছিল জলেশ্বর রাজার রাজধানী। কামরূপ বুরুঞ্জিতে রাজা জলেশ্বরকে বলা হয়েছে পৃথুরাজা হিসেবে। মহারাজার দিঘি থেকে প্রায় ১৩৫ মিটার দূরে পৃথুরাজার বাড়ি ছিল বলে ধারণা করা হয়। অর্থাৎ এই দিঘি থেকে মাত্র ১৩৫ মিটার দূরত্বেই ছিল তৎকালীন রাজা পৃথুরাজার বাড়ি। ভিতরগড় দুর্গনগরীর বাইরের আবেষ্টনীর উত্তরাংশ, উত্তর পশ্চিমাংশ এবং উত্তর পূর্বাংশ বর্তমানে ভারতের জলপাইগুড়ি জেলার অন্তর্গত হওয়ায় ধারণা করা হয় যে ষষ্ঠ শতকের শেষে অর্থাৎ ১৬০০ শতাব্দীতে কিংবা সপ্তম শতক অর্থাৎ ১৭০০ শতাব্দীর শুরুতে ভিতরগড় একটি স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাচীন বাণিজ্য সড়ক ও নদীপথের উপর অবস্থিত হওয়ায় ভিতরগড় এলাকার অধিবাসীরা সম্ভবত নেপাল, ভুটান, সিকিম, আসাম, কোচবিহার, তিব্বত, চীন,
বিহার এবং পশ্চিম ও দক্ষিণ বাংলার সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ বজায় রেখেছিল। রাজত্ব পরিচালনার সময় ভিতরগড়ে পৃথুরাজা নির্মাণ করেছিলেন রাজপ্রাসাদ, মন্দির, খনন করান একটি বিশাল দিঘি যা এই মহারাজার দিঘি নামে পরিচিত। পরবর্তী সময় পৃথুরাজা কিচক নামের অসাধু ও নিম্নবর্ণের জনগোষ্ঠী দ্বারা আক্রান্ত হলে নিজ পবিত্রতা ও মর্যাদা রক্ষায় পরিবার পরিজন সহ ওই দিঘির পানিতেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। তার রক্ষী বাহিনীও তাকে অনুসরণ করেছিলেন। ফলে পৃথুরাজার রাজত্বের অবসান ঘটে। এই ইতিহাস প্রমাণ করে পৃথুরাজা, যার কিনা রক্ষী বাহিনী থাকা সত্ত্বেও তার পরিবার এবং রক্ষী বাহিনী সহ এই দিঘিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। মহারাজার দিঘির ইট বাঁধানো 10টি ঘাট ও ঘাটের উভয় পাশে ইট ও মাটি দিয়ে নির্মিত সুউচ্চ পাড়ে সবুজ গাছগাছালিতে ঘেরা এক নৈসর্গিক দৃশ্য এইখানে আগত পর্যটকদের নজর কাড়ে। প্রায় 25 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ঐতিহাসিক ভিতরগড় দুর্গনগরীর দৃশ্যমান স্থাপনার অধিকাংশই কালের বিবর্তনে হারিয়ে গেলেও এখনও টিকে রয়েছে ঐতিহাসিক মহারাজার দিঘি। অর্থাৎ এই দিঘির চারপাশে কিছু দুর্গ ছিল, কিছু ভবন ছিল যেগুলো বর্তমানে বিলীন হয়ে গেছে, কিন্তু এই দিঘিটি এখনও রয়ে গেছে। বিশাল এই দিঘি দেখতে প্রতিদিনই সেখানে হাজির হন ভ্রমণ পিয়াসীরা। স্থানীয় সূত্রে আরও জানা যায়, বিশেষ করে শীতের মৌসুমে এই সকল পর্যটন স্পটে বেশিরভাগ পর্যটকদের দেখা পাওয়া যায় এবং সেই সময় এই দিঘিতে নৌকা সার্ভিস চালু হয়। সমতলের সবুজ চা বাগান বেষ্টিত, ভারত সীমান্ত ঘেঁষা, কোলাহলমুক্ত গাছগাছালির নিবিড় ছায় দ্বারা বেষ্টিত ভিতরগড় দুর্গনগরী সহ মহারাজার দিঘি পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করেই চলেছে। বিশেষ করে প্রতি বছর শীতের মৌসুমে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আসা পর্যটকদের বেশিরভাগই মহারাজার এই দৃষ্টিনন্দন দিঘিটি ঘুরতে ভুলে যান না। দিঘির পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য ও বিস্তীর্ণ জলরাশির ঢেউ আর নানান পাখির কলকাকলিতে মোহিত হন এইখানে আগত পর্যটকগণ। দিঘির চারপাশের সুউচ্চ প্রশস্ত পাড় দিয়ে বৃক্ষরাজির ছায়ায় হেঁটে হেঁটে পর্যটকেরা যেন নিজেকে হারিয়ে ফেলেন প্রকৃতির মধ্যে। কেউ বা নৌকায় ঘুরে বেড়ান দিঘির পানিতে। শীতকালে দিঘির পাড়ের সবুজ গাছগাছালিতে, অতিথি পাখির কলকাকলিতে দিঘির পাড়ে তৈরি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। সেই সঙ্গে দিঘির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এর প্রবেশ পথের দুই পাড়ের দুটো সিঁড়ি। প্রতি বছর পয়লা বৈশাখ দিঘির পাড়ে মেলা বসে। মেলায় ঢল নামে নানান বয়সী, নানান শ্রেণী মানুষের। পর্যটকদের কাছে এই দিঘি আরও আকর্ষণীয় করতে, সংস্কার করবার জন্য এবং এই দিঘির শোভা বর্ধনের কথা ভেবেছিলেন 2022 সালের জুলাইয়ে প্রথম আলো পত্রিকার সাংবাদিকের সঙ্গে তৎকালীন জেলা প্রশাসনের দেওয়া এক আলাপচারিতায় এই তথ্য জানা গিয়েছিল। এই সৌন্দর্যমণ্ডিত দিঘিটিকে পর্যটকদের কাছে সংস্কার করে আরও আকর্ষণীয় করতে এবং শোভাবর্ধনের জন্য গত 2022 জুলাই মাসে তৎকালীন জেলা প্রশাসকের সঙ্গে দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় এমনই তথ্য ফুটে উঠেছে আমাদের সামনে। কিভাবে যাবেন? রাজধানী ঢাকার শ্যামলী, গাবতলী বাস টার্মিনাল ও মিরপুর থেকে নাবিল পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, তানজিলা ট্রাভেল, বরকত ট্রাভেলে পঞ্চগড় যেতে পারবেন। ঢাকা থেকে পঞ্চগড় নন এসি বাস ভাড়া 1000 থেকে 1100 টাকা এবং এসি বাস ভাড়া 1300 থেকে 1900 টাকা। ট্রেনে যেতে চাইলে ঢাকার কমলাপুর থেকে পঞ্চগড় এক্সপ্রেস, একতা ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় আসতে পারেন। শ্রেণী অনুযায়ী ট্রেন টিকিটের ভাড়া জনপ্রতি 740 থেকে 2598 টাকা পর্যন্ত। ঢাকা থেকে পঞ্চগড়গামী ট্রেনের টিকিট আপনারা পেয়ে যাবেন
যদি সপ্তাহখানেক আগে টিকিট ক্রয় করবার চিন্তা করেন। অনেক সময় 2-3 দিন আগেও পেয়ে যেতে পারেন। পঞ্চগড় বাস টার্মিনাল থেকে তেঁতুলিয়া বাংলাবান্ধাগামী বাসে বোর্ডবাজার এলাকায় নেমে রিকশা বা ব্যাটারি চালিত অটোতে করেই যাওয়া যাবে এই দিঘির পাড়ে। এছাড়া পঞ্চগড় থেকে প্রাইভেট কার মাইক্রো ভাড়া করে সারাদিনের জন্য ঘুরতে পারবেন। যদি 5-6 জনের একটি গ্রুপ হয়ে থাকেন তাহলে পঞ্চগড় থেকে আপনারা প্রাইভেট কার বা মাইক্রো নিয়ে জায়গাটি ঘুরে আসতে পারবেন। পঞ্চগড় শহরে হোটেল করটিয়া, হোটেল মৌচাক, হোটেল নিরিবিলি, হোটেল হাইওয়ে ও হোটেল হামজার মতন ভালো মানের কিছু মানসম্মত খাবারের রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া হোটেলের মধ্যে রয়েছে হোটেল মৌচাক, হোটেল রাজনগর, হিলটন বোর্ডিং, রোকখানা বোর্ডিং, হোটেল প্রীতম, হোটেল এইচকে প্যালেস, হোটেল ইসলাম। এছাড়া সার্কিট হাউস ও জেলা পরিষদের ডাকবাংলোয় যোগাযোগ করে রাত্রি যাপন করতে পারবেন। এছাড়া পঞ্চগড় জেলার অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বাংলাবান্ধা 0 পয়েন্ট, যেটি তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত। তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা চা বাগান ও রক্স মিউজিয়াম অন্যতম। রক্স মিউজিয়ামটি অনেক সুন্দর, চাইলে আপনারা সেই মিউজিয়ামটি দেখে আসতে পারেন। এই দিঘি ঘুরতে গিয়ে যে পরামর্শগুলো আমি দেব তা হচ্ছে অযাচিত ঝামেলা এড়াতে দিঘির ডান দিকে অবস্থিত বনের গভীরে যাওয়া থেকে বিরত থাকুন। কারণ আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি কিন্তু একেবারেই নীরব ও জনশূন্য। প্রয়োজন নেই খুব সামনে যাবার। পুরো জায়গাটি ঘুরে দেখতে 2-3 ঘন্টার মতন সময় লাগে। এই কারণে প্রয়োজনের সাথে শুকনো খাবার ও পানি পরিবহন করুন। তবে ভ্রমণ স্পটে আমি 1-2টি দোকান দেখতে পেয়েছি যেখানে আপনারা হালকা পাতলা খাবার খেতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এই ধরনের ইতিহাস নির্ভর ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।